প্রিয় দর্শক, কুল স্পোর্টস 24 এর বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকরাম হোসাইন। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের হার্ড হিটার ব্যাটার শামীম পাটোয়ারি। শামীম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। শামীম, গল্প এবং আড্ডার শুরুটা যদি এইভাবে করি যে আপনার ক্রিকেট ক্যারিয়ারটা কিভাবে শুরু হয়েছিল? 2011-র দিকে আমি চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হই। ওইখানে আমার কোচ শামীম ফারুকি, ওনার আন্ডারে আমার শুরুটা হওয়া। তারপর আমি আস্তে আস্তে আন্ডার 16 খেলি, ডিস্ট্রিক্ট খেলি। ওইখান থেকে আমি তারপরে বিকেএসপিতে চলে আসি। আচ্ছা, মানে ছোটবেলায় কি ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মানে থাকে না সবার একটা গোল থাকে স্কুল লাইফে, যে এমিল লাইফ যখন জিজ্ঞেস করা হতো তখনকার কথা যদি মনে পড়ে, কি ইচ্ছা ছিল আসলে? কখনো অন্য চিন্তা করি না, একমাত্র একটাই চিন্তা করছি যে লাইফে ক্রিকেটার হব। মানে আদার্স থিং কখনোই মাথায় আসে না। তারপরে জার্নিটা যদি কিভাবে আসলে এই পর্যায়ে আসলেন সে জার্নিটা যদি তারপর তো বিকেএসপিতে চলে আসি আমি। বিকেএসপি থেকে আন্ডার 17 ন্যাশনাল টিমে খেলি, ওইখানে ভালো খেলি। তারপর আন্ডার 19, এইভাবেই আস্তে আস্তে আর কি শুরু হওয়াটা। ছোটবেলায় কেউ কি আইডল ছিল? তামিম ইকবালের মতো হইতে চাইতাম ফার্স্টে, আমার একদম প্রথম দিক দিয়ে। তারপর আমার কোচ শামীম ফারুকি, উনি আমাকে ওপেন, আমি চাইতাম ওপেনার, কিন্তু আমাকে ওপেন সে করাইতো না, সে আমাকে মিডল অর্ডার বানিয়ে দিছে। তারপর থেকে এখন কি মনে হয় সেটা কি ভালো ডিসিশন ছিল নাকি খারাপ ডিসিশন ছিল? অবশ্যই অবভিয়াসলি ভালো ডিসিশন দিয়েছে স্যার, অনেক ভালো ডিসিশন। আচ্ছা, তো বিকেএসপি জার্নিটা কেমন ছিল? অবশ্যই অনেক ভালো ছিল, কারণ বিকেএসপি আমার অনেক ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে আমি বিকেএসপিতে, কারণ জানতাম যে বিকেএসপির লাইফটা একটু ডিফারেন্ট অন্য দিক থেকে। অবশ্যই ওইখানকার ডিসিপ্লিন সব কিছু আমার জন্য অনেক ভালো হয়েছে। বিকেএসপি লাইফে আসলে বিকেএসপি তো অনেক বড় ভাইয়ের নাম আমি বলতে পারবো আপনার। আমি যখন ছিলাম তখন আফিফ ভাই ছিল, জাকির, দুই জাকির ছিল, জাকির হাসান, জাকির আলী। আচ্ছা, দুই জাকির। হ্যাঁ, ওরা তো ম্যাক্সিমাম টাইম তখন ক্যাম্পেই ছিল। তখন যখন আমি জুনিয়র ছিলাম। ওই সময়ের বন্ধু কারা ছিল যারা এখন পর্যন্ত খেলছে? মাহমুদুল হাসান জয়, ও তো আমার ব্যাচমেট, আমরা একই। আরও অনেকে খেলতেছে, ওরা ফার্স্ট ডিভিশন খেলতেছে। যখন আপনি খেলতেন তখন আপনার ফ্যামিলি রিয়াকশন কেমন ছিল, বা তারা পড়াশোনার প্রতি কেমন গুরুত্ব দিত? বলতো যে সমস্যা নাই, খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা জানি চালিয়ে যায়, এটা নিয়ে বেশি করতাম। কখন মনে হলো যে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে পারবো? আমার ছোট থেকেই মনে হয়েছে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে পারবো। তখন তো একটাই চিন্তা ছিল যে সাকিব তামিম ভাইদের মতো হব, তখন একটাই চিন্তা ছিল, তখন আদার্স চিন্তা ছিল না। এখন কি মনে হয়? এখন তো অনেক ভালো লাগে যে ওনাদের সাথে খেলতে পারি, আমি অনেক প্রাউডলি নিজেকে নিয়ে অনেক। তাদের সঙ্গে এক্সপিরিয়েন্স কেমন সেটাও নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব। তারপরও আন্ডার 19-এর কথা যদি বলি, সেটাই ছিল আসলে একটা কিক আপনাদের সাথে যারা ছিল সবার ক্ষেত্রে। বিশ্বকাপ আমাদের স্বপ্ন, সেই বিশ্বকাপের গল্পটা বলেন। সেই বিশ্বকাপ থেকেই তো আপনাদের উঠে আসা। অবশ্যই, কারণ যে আমরা একটা চ্যাম্পিয়ন হয়েছি, এটা অনেক বড় একটা পাওয়া। আর পার্সোনালি যদি আমার চিন্তা করি, বাট আমার পার্সোনালি আমার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না। সো আমি ওইখানে মানে একটা বড় একটা ইনজুরি হই ওইখানে আমি। সো ওই ইনজুরিটা অবশ্যই কেউ জানে না, অনেকেই জানে না, ম্যাক্সিমাম জানে না। সো আমি ওই ইনজুরিটা নিয়ে আর কি অনেক করে খেলেছি। সবচেয়ে ভালো লাগছে যে চ্যাম্পিয়নটা হতে পেরে অনেক ভালো লাগছে। যে ইনজুরি যে ছিল ওইটা আমি ভুলেই গেছি। তখনকার কোনো স্মৃতি মনে পড়ে যে আমিও কাভার করেছি বাংলাদেশে আসার পরে এত রিসেপশন? হ্যাঁ, অবশ্যই তখন আসার পর অনেক হয়েছে, অনেক ভালো লাগছে। মানে অনেক কিছু মনে হচ্ছে, অনেক কিছু চেঞ্জ পেয়েছি লাইফটা আসলে কিভাবে চেঞ্জ হলো। মানে আমরা তো দেখলাম যে একেবারে আমাদের চোখের সামনে আন্ডার 19 বিশ্বকাপ জয়ের পরে পুরোপুরি লাইফ চেঞ্জ হয়ে গেছে। আপনার ক্ষেত্রে সেটা কিভাবে আসলে হলো? চেঞ্জ হয়েছে, বাট আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। আমার যেহেতু আমি ইনজুরিতে ছিলাম, সবাই যখন ভালো পর্যায়ে ছিল আমি একটু ব্যাকফুটে ছিলাম। সো আমি ওইখান থেকে আমি কামব্যাক করতে পেরেছি, আর আমার উপরে অনেক বিশ্বাস ছিল যে আমি ভালো জায়গায় আসবো। হয়তো কারো নাম খুব বেশি আলোচনায় ছিল, আকবর যদি বলি, কিংবা আরও দুই একজন, শরীফুল, কিন্তু হয়তো আপনার মতো আরও দুই একজন যাদের কথা খুব বেশি আলোচনায় আসেনি, বাট আপনারা ন্যাশনাল টিমে আগে খেলেছেন দুই একজন, সেটা কিভাবে আসলে সফল হলো? অবশ্যই সবই হলো নিজের উপর বিশ্বাসটা ছিল। আর আমি জানি আমার ট্যালেন্ট সম্পর্কে অবশ্যই আমার আইডিয়া আছে যে আমি কোথায় যেয়ে পৌঁছাবো। অবশ্যই একটা টুর্নামেন্ট আমার যতটুকু মনে পড়ে ডোমেস্টিক, যেখানে আপনি খুব ভালো পারফর্ম করেছিলেন। প্রিমিয়ার লিগের পরে মেবি আয়ারল্যান্ড সিরিজ আসছিল এই টিম, ওইটা আগে হয়তো বা পরে হবে মনে হয়। সো তখন আমি কনসিস্টেন্টলি পারফরমেন্স করতেছিলাম, তারপর আমাকে ন্যাশনাল টিমে কল করা হয়। যখন ন্যাশনাল টিমে চান্স পেয়েছেন তখন কি মনে হলো? অবশ্যই ওটা তো অন্যরকম ফিলিংস। ন্যাশনাল টিমে যখন চান্স পেয়েছি, এটা
এটা যেই কোনো প্লেয়ারের অবশ্যই অনেক ভালো লাগে কাজ করে ভিতরে। তারপরে কিছুটা স্ট্রাগল তো ছিলই, বাদ পড়া কিংবা আবার ফিরে আসা, বা আপনার রোলটা কি হবে সেখানে, আপনি এখন যে যে পজিশনে খেলছেন সেটা সেট হতে আসলে কিভাবে সেট হলেন আপনি? সেট বলতে সেট আমি আরও আগেও হইতাম, কিন্তু আমাদের তখন মিরপুরে যখন আমার বাজে পারফরমেন্স ছিল T20-তে, তখন মিরপুরের উইকেট আপনারা সবাই দেখতে পেরেছেন। ইভেন সাকিব আল হাসানও একটা কমেন্ট করছে যে এখানে যে কোনো প্লেয়ারের অবস্থা খারাপ হয়ে যাবে খেললে। আমাদের দেশে একটা কথা হয় যে আমাদের যে ফিজিক্যাল কন্ডিশন তাতে আমরা খুব বেশি হার্ড হিটিং এবিলিটি আমাদের কম, আপনি সেটা কিভাবে রপ্ত করলেন? এগুলা যারা বলে আমি মনে করি এগুলা একদম ফাওয়ালাপ, এগুলা বলা ঠিক না। এগুলা আমি মনে করি আমাদের দেশে সব কিছুই আছে, জাস্ট এটাকে প্রপার ইউজ না করতে পারলে তো এখন কিছু করার নেই, এটাকে প্রপার ইউজ করতে হবে। আপনার কি মনে হয় কোনটা জরুরি আসলে হার্ড হিটিংয়ের জন্য? সব কিছুই জরুরি, মেন্টালি স্ট্রং থাকতে হবে আগে। মানে এই যে বড় বড় ছক্কা মারেন, এটা রহস্যটা কি? রহস্য কিছুই না, এটা সবই হার্ডওয়ার্কিং। অবশ্যই আমার ট্যালেন্ট এটা। এখন আমাদের টিমে, আমাদের বাংলাদেশ টিমে সবাই 6 মারতে পারে। আপনার কোচের কথা বলছিলেন, আপনার কোচের অবদান কতটুকু আসলে? অবশ্যই অনেক, কারণ শামীম স্যার আমাকে অনেক অন্যরকমভাবে করছে, আমাকে অনেক প্রায়োরিটি দিয়েছে একাডেমিতে। ইভেন স্যার আমাকে একটা ব্যাট কিনে দিয়েছিল তখন, আমার একটা কোকাবোর একটা ব্যাট কিনে দিয়েছিল তখন, আমাকে গিফট করছিল স্যার ওইটা। মানে ওই জিনিসটা আমার এখনও অনেক মনে পড়ে। সেই ব্যাটটা কি আছে এখনো? না, এখন নাই সেই ব্যাটটা। আচ্ছা শামীম, আমাদের বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় যে কথাটা বললাম যে আমাদের চ্যাম্পিয়ন হওয়া, আমরা আবার কবে চ্যাম্পিয়ন হতে পারবো জানি না, সেই টিমটা নিয়ে সবার আগ্রহ। আপনারা সবাই তো প্রায় খেলছেন, অনেকে খেলছেন ন্যাশনাল টিমে কিংবা ভালো করছে, সেই টিমের যদি কিছু মজার স্মৃতি আপনি বলেন। ওই ব্যাচটা আমরা ম্যাক্সিমাম সময় আমরা সব জায়গায় ভালো খেলেছি, সবাই ভালো খেলতে পেরেছে। আর আমরা যখনই গিয়েছিলাম তখন আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, এইটাই ছিল আমাদের উদ্দেশ্য। সো ওইটা করতে পেরেছি, অবশ্যই অনেক ভালো লাগে। আপনাকে সবাই কি নামে ডাকে? শামীম, পাট্টু, যেভাবে খুশি পাট্টু। যেভাবে। আপনি কি একটু ফানি ক্যারেক্টার এই টিমের মধ্যে? ফানি বলতে তেমন না, আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি, একটু নিজে। শামীম, আপনার সঙ্গে নিশ্চয়ই আরও গল্প হবে, আড্ডা হবে, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, কুল স্পোর্টস 24-এর বিশেষ আয়োজনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম কুল স্পোর্টস 24-এর বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে আছেন শামীম পাটোয়ারি। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শামীম, আপনার ক্রিকেট জার্নি নিয়ে কথা বলছিলাম। জাতীয় দলে আপনি এখন পর্যন্ত 22টা T20 খেলেছেন, 4টা ওয়ানডে খেলেছেন। জাতীয় দলে আপনার অভিজ্ঞতাটা কেমন? অবশ্যই অভিজ্ঞতা ভালো। অনেক দিন আমি 1 বছর পর আবার ন্যাশনাল টিমে এসেছি, কামব্যাক করতে পেরেছি, অবশ্যই ভালো লাগতেছে। আপনার ছোটবেলার আইডল বলছিলেন যে তামিম ইকবালের মতো ওপেনার হতে চান, কিংবা সাকিবকে দেখে বড় হয়েছেন, তাদের সঙ্গে যখন ড্রেসিং রুম শেয়ার করেছেন তখন কেমন লেগেছে? অবশ্যই ওনারা অনেক মানে অন্যরকম, অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো লাগে ওনাদের সাথে গল্প করলে, অনেক ইন্সপায়ার কাজ করে ভিতরে, অনেক ভালো লাগে। শামীম, ন্যাশনাল টিমে যাদের সঙ্গে আপনি খেলেছেন, এটা তো আপনি বলছিলেন আপনার একটা সৌভাগ্য, তাদের মাধ্যমে আপনি অনুপ্রাণিত হন। একটু যদি তাদের সম্পর্কে জানার চেষ্টা করি। সাকিব আল হাসান যখন আমরা বলি বিশ্বসেরা অলরাউন্ডার, আপনার কি মনে হয়, মানে আপনার মাথায় কি আসে? অবশ্যই, নো ডাউট, এটা কোনো চিন্তা করার কিছু না। এটা একটা যে বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করবেন, এটা বলে দিবে যে বিশ্বসেরা অলরাউন্ডারকে সাকিব আল হাসান। আর মাঠে এবং ড্রেসিং রুমে তিনি কেমন? উনি মাঠের থেকে ড্রেসিং রুমে আরও বেশি নর্মাল একদম। আচ্ছা, তামিম ইকবাল? তামিম ভাইয়ের সাথে আমার খেলা হয় না, বাট আমি একটা সিরিজ তামিম ভাইকে পেয়েছিলাম জিম্বাবুতে, বাট ওইরকমভাবে খেলা হয় না আর কি। আর মুশফিকুর রহিম? মুশি ভাইয়ের সাথে বেশি একটা ড্রেসিং রুম শেয়ার করা হয় না আমার। মুশি ভাইকে আমি শুধু একটা ওয়ার্ল্ড কাপে পেয়েছিলাম 2021-এর, ওইটা পেয়েছি। যদি বলি যে মুশফিকুর রহিমের কাছ থেকে আপনি কি নিতে চান, আপনি কি নেবেন? উনি অনেক ডিসিপ্লিন, ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে, হার্ডওয়ার্কিং অবশ্যই। আর মাহমুদুল্লাহ রিয়াদ? রিয়াদ ভাই অ্যাজ ইউজুয়াল নর্মাল। রিয়াদ ভাইয়ের সাথে অনেক খেলা হয়েছে, রিয়াদ ভাইয়ের সাথে অনেক ফ্রি, অনেক
অনেক ভালো মানুষ। আর আরেকজনের সাথে তো দেখা হওয়ার সুযোগ ছিল না মাঠে, মাশরাফি বিন মুর্তজা। হ্যাঁ না, মাসিবের সাথে ওরকম এমনি একটা কখনো- টুর্নামেন্ট পেয়েছি, ওইটা চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা জ্যামকন খুলনাতে। বঙ্গবন্ধু টি20 একটা টুর্নামেন্ট হয়েছিল, ওইটাতে পেয়েছি। কথা হয়েছে? হ্যাঁ, সবার সাথেই ফ্রেন্ডলি অনেক কথা হয়েছে অনেক। আচ্ছা, ন্যাশনাল টিমে আপনার সমবয়সী কিংবা আপনাদের সঙ্গে খেলেছেন এরকম তো শরীফুল আছেন, জয় আছেন, তামিম, তামিম আছে, এখন তো অনেকেই আসছে হ্যাঁ, আস্তে আস্তে। হৃদয়। তো এদের মধ্যে কার সঙ্গে আপনার সবচেয়ে ভালো বন্ধুত্ব? আমার সম্পর্ক সবার সাথেই ভালো, ওরকম স্পেসিফিক কেউ নাই, আমার সাথে সবার সাথে বন্ডিং ভালো। থাকে না ছোটবেলা থেকে এক দুজন স্পেশাল বন্ধু থাকে? না, ওরকম এরকম কেউ আছে? আমার নাই, এরকম আমার নাই, আমার সবাই ভালো। মানে থাকলেও ক্রিকেটের বাইরে হয়তো হ্যাঁ, অনেকে। ক্রিকেটের বাইরে। তো আপনি এদের সাথে যখন মানে ন্যাশনাল টিমের ড্রেসিং রুম শেয়ার করেন, তখন এরকম মনে হয় না যে আপনারা একটা ধরেন একটা জায়গা থেকে আসছেন, আপনাদের মধ্যে বন্ডিংটা বেশি? ওটা কেমন ফিল করেন? হ্যাঁ, অবশ্যই একটা টিমের মধ্যে তো বন্ডিংসটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো অবশ্যই, এটা দেখলে ভালো লাগে। আর যেটা বললেন, অবশ্যই একই ব্যাচের প্লেয়ার বেশি থাকলে এটা একটা অন্যরকম লাগে, দেখতে ভালো লাগে, সবাই ফ্রেন্ডলি। এটাই। সিনিয়ররা কি মনে করে জুনিয়রদের এই বন্ডিংটা না, দেখে? আমাদের সিনিয়ররা অনেক ভালো, সিনিয়ররা অনেক ফ্রিলি, অনেক ফ্রিলি। আচ্ছা, যে আপনি একটা পজিশন হয়তো খেলতেন, এখন আবার একটা ফিনিশিংয়ে খেলছেন, এইটা নিয়ে আপনার ভাবনা কিংবা ম্যানেজমেন্ট কিভাবে ভাবে আসলে? কারণ আমি যেখানে ব্যাটিং করি, আমি ওইখানে সত্যি কথা বলতে আমি অনেক এনজয় করি। কারণ আর যেখানে ব্যাটিং করি এখানে অনেক ফেয়ারলেস ব্যাটিং করতে হবে, না হলে অনেক প্রবলেম। কারণ ওইখানে ফেয়ারলেস ব্যাটিং করা ছাড়া টিমের রেজাল্ট হবে না, আমি মনে করি। ওইখান থেকে যদি ক্লিক করতে পারি, টিম অনেক ভালো পর্যায়ে চলে যাবে। আপনি কি হাতুর সিং এর সঙ্গে কাজ করেছেন, পেয়েছিলেন? হ্যাঁ, একটু পেয়েছি। উনি কেমন কোচ? একটু করা। আচ্ছা, হেডমাস্টার অনেকটা। হ্যাঁ। আর এখনকার কোচকে কিভাবে মানে মূল্যায়ন করবেন? বা উনি একটু শান্তশিষ্ট, ওনাকে দেখলে মনে হয়। আর আমাদের কোচ সালাউদ্দিন সবার পরিচিত। সালাউদ্দিন স্যারের কথা যেটা বলবো, সালাউদ্দিন স্যারের ক্রিকেট বোর্ডে আসাটা আরও আগে দরকার ছিল আমার কাছে মনে হয়, কারণ ওনার মতো মানুষ আরও আগে আসা উচিত ছিল। অবশ্যই, সেটা নিশ্চয়ই একটা ব্যাখ্যাও আপনাদের কাছে আছে, আপনারা তার সঙ্গে কমফোর্ট ফিল করেন হয়তো বা বেশি। সেটা কিভাবে আসলে হয় যদি বলেন? এটা স্বাভাবিক, আমাদের দেশে অনেকজনই কোচ আছে, সবাই আমরা সবাইকে রেসপেক্ট করি অনেক। শামীম, বিরতি থেকে ফিরে আপনার সঙ্গে নিশ্চয়ই আরও কথা হবে। প্রিয় দর্শক, কুল স্পোর্টস 24-এর বিশেষ আয়োজনে নিচ্ছি আরও একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। কুল স্পোর্টস 24-এর বিশেষ আয়োজনে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন শামীম পাটোয়ারি। শামীম, আমরা ন্যাশনাল টিম নিয়ে কথা বললাম, আপনার উঠে আসা নিয়ে কথা বললাম। এবার যদি একটু আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে একটু কথা বলি, যে আপনি আন্তর্জাতিক ক্রিকেটটাকে আসলে কিভাবে দেখেন? নিশ্চয়ই আপনার একজন আইডল কিংবা আপনি কাউকে হয়তো ফলো করেন এখনও, সেরকম কেউ কে আছে? দেশের বাইরে এভি ডিভিলিয়ার্সকে ফলো করি আমি, ওর ব্যাটিংটা একটু বেশি ফলো করি, ভালো লাগে। 360 ডিগ্রি ব্যাটিংটা এই জন্যই। রাইট, অবশ্যই স্পেশাল। অবশ্যই দেখতে পাবেন শীঘ্রই, অবশ্যই। খেলি মাত্র শুরু করেছি। আচ্ছা, এখন যদি আমরা প্রত্যেকটা দেশের আপনার ফেভারিট ক্রিকেটার কারা সেটা যদি বলার চেষ্টা করি, শুরুতে যদি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়া আপনার ফেভারিট কে? ম্যাক্সওয়েল। মানে সবখানে মারপিট যারা করে হ্যাঁ। তাদেরকে আপনার পছন্দ? রাইট। ঠিক আছে, তারপর সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকা এবিডি। আচ্ছা, নিউজিল্যান্ড? গ্র্যান্ড ফিলিপস। গ্র্যান্ড ফিলিপস। আপনি কি গ্র্যান্ড ফিলিপসের মতো, আপনার কিন্তু খুব ভালো ফিল্ডিং করেন কিন্তু। রাইট, হ্যাঁ। ফিল্ডিংও কিন্তু ওরকম আপনাকে নিজে ওরকম দেখতে চান কিনা? আমি ফিল্ডিংয়ে জন্টি রোজকে ফলো করি, আমি জন্টি রোজের ফিল্ডিং আমার ভালো লাগে। ইন্ডিয়ার একজনের কথা বলবেন নাকি অনেকজনের কথা বলবেন? ইন্ডিয়ার বিরাট কোহলি। বিরাট কোহলি, কিন্তু হার্ড হিটিং তো বিরাট কোহলি তো একটু স্টাইলিশ। হ্যাঁ, স্টাইলিশও ভালো লাগে। দুইটাই আছে? হ্যাঁ, দুইটাই মিক্স। মানে কোন অপোনেন্টকে সবচেয়ে ভালো লাগে খেলতে? ইন্ডিয়ার অপোনেন্টে অবশ্যই বেশি চাই যে জিততে, যদিও একটা ম্যাচ খেলতে পেরেছি। কেন আলোচনা বেশি হয় জন্য? কারণ বুঝতে হবে ইন্ডিয়া ডিফারেন্ট, ভালো। আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হয়তো খুব বেশি না, বাট আপনি আন্ডার 19ও যুক্ত করতে পারেন সেখানে। কোন বোলারকে খেলতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে? আমার ওইরকম এখনো মনে হয় না, আমার কাছে লাগে না ওরকম। আর কোন বোলার আসলে মনে হয় যে আমি মারবই? আমি যেখানে নামি ওইখানে যে কোনো বলার আসলেই মারতে হবে। কোনো ক্রিকেটার আপনার সঙ্গে জুটি বেঁধে তার সঙ্গে আপনি খুব হার্ড হিটিং
দেখাবেন আপনি, হ্যাঁ ফিনিশিং করবেন, ওরকম কোনো ব্যাটসম্যানকে কি মনে হয় তার সঙ্গে খেলতে পারলে ভালো হতো? হ্যাঁ, চিন্তা করছিলাম সাকিব ভাইয়ের সাথে, কিন্তু ওটা তো হয়েছে। আমি লাস্টে আফগানিস্তান সিরিজের সাথে সাকিব ভাইয়ের সাথে ফিনিশ করছি একটা ম্যাচ, যদিও বেশি স্কোর ছিল না বাকি, বাট ওইটা ফিনিশ করছি, একসাথে ছিলাম, ওইটাই অনেক ভালো লাগছে। হৃদয়ের সাথে ছিল ভালো, হৃদয়ের আমি থাকলে ইভেন আমি এইচপি খেলাতেও হৃদয়ের সাথে আমার ইয়েটা বেশি ভালো হয়। শামীম, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, আপনি বাংলাদেশকে কিংবা নিজেকে কোথায় দেখতে চান বা আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন অবশ্যই, আমি যেহেতু একজন ফিনিশার, আমার স্বপ্ন থাকবে আমি ওয়ার্ল্ডের ভালো একজন ফিনিশার হওয়া। নিশ্চয়ই শামীমের সেই স্বপ্ন পূরণ হবে এবং বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। প্রিয় দর্শক, কুল স্পোর্টস 24-এর বিশেষ আয়োজনে এতটুকুই ছিল আজকে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।